ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর প্রতিদিনের মতো আজ আবারও ফিরে আসলাম ভূত.com নিয়ে, এবং আজকের যে এপিসোড, সেই এপিসোডটির নাম হচ্ছে বুলু পাগল। এবং এই বুলু পাগল নিয়ে আমাদের বেশ কিছু একটা ঘটনা আমরা যেটা পেয়েছি, সেখানে এই মানুষটিকে বর্ণনা করা হয়েছে এমন একটা মানুষ হিসেবে যার আধ্যাত্মিক ক্ষমতা আছে এবং যিনি সবকিছু সম্পর্কে খুব মানে অদ্ভুতভাবে বলে দিতে পারেন। ধরেন যে তিনি কারো বাসায় গেলেন, সেই বাসায় কি রান্না হয়েছে তিনি বাসার বাইরে দাঁড়িয়েই সে কথা বলে দিতে পারবেন। এই বুলু পাগলই সাবধান করছিলেন আমাদের এই আজকের ঘটনার যে মূল কেন্দ্রীয় চরিত্র তাকে, এবং তিনি এটা শোনার পরে তার কথা শোনেননি এবং তারপরে তাকে বিভিন্ন বিপদের মধ্য দিয়ে যেতে হয়। তো এই বুলু পাগল সম্পর্কে আমরা আজকে জানবো এবং আমরা তার ঘটনা শুনবো। আর সেই সাথে আমাদের একজন অতিথি উপস্থিত থাকবে এবং সেই সাথে আমরা আরো একটা ঘটনা শুনবো। সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে 2025 সাল এবং 2026 সালে 6 বছর পূর্ণ করবে ভূত.com, এবং আমাদের জন্মদিন হচ্ছে, অর্থাৎ ভূত.com এর প্রতিষ্ঠাবার্ষিকী বলেন, জন্মদিন বলেন, অ্যানিভার্সারি বলেন, যাই বলেন না কেন, এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2020-এ আমরা শুরু করেছিলাম। সুতরাং 14ই ফেব্রুয়ারি, যেদিন ভালোবাসা দিবস এবং ফাগুন মাস চলে ওই সময় বাংলাদেশে। আপনারা সবাই একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে আমরা ইউটিউব চ্যানেলটি আমাদের জায়গা থেকে আমরা গ্রো করার সব রকম চেষ্টা করছি। এখন আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, পাশে দাঁড়ান, তাহলে ডেফিনেটলি আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমাদের ইচ্ছে হচ্ছে যেদিন আমরা 6 বছর পূর্ণ করব, সেদিন আমরা হব 2 মিলিয়নের এক বিশাল পরিবার। সেটা আমি পারবো কিনা জানি না, তবে আমরা চেষ্টা করে দেখতে পারি। এবং আপনারা 1 মিলিয়নের ঠিক যেইভাবে সহযোগিতা করেছিলেন, সবাই শেয়ার করেছিলেন আমাদের ইউটিউব চ্যানেলটি, সবাই শেয়ার করেছিলেন আমাদের পেজটি, এবং যেই সময় আমরা ভেবেছিলাম যে 1 মিলিয়ন হবে, তার অনেক আগে হয়ে গিয়েছিল 1 মিলিয়ন। না, এবার তো আগে হবে না, এবারে চ্যালেঞ্জটা অনেক বেশি এবং এইবারে আসলে আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু এইটুকু হয়তো আমরা আশা করতেই পারি যে আমরা 2 মিলিয়নে পৌঁছাবো যেদিন আমাদের 6 বছর পূর্ণ হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আজকের ঘটনায় চলে যাবো, এবং আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং এই ঘটনাটি পছন্দ হলে আপনি শেয়ার করুন আমাদের লিঙ্কটি, অর্থাৎ ইউটিউবের এই ঘটনার লিঙ্কটি আপনার প্রিয়জন, আপনার বন্ধুর সাথে। যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করতে বা ক্লিক করতে ভুলবেন না। ঘড়িতে সময় রাত 11:01 বাংলাদেশ সময়। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন। ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। জানি আপনি সব সময় বলেন যে আপনি ভালোর দলে থাকেন, তবুও জিজ্ঞেস করছি কেমন আছেন। অনেকদিন যাবৎ ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। যাই হোক, এরপরেও তিনি কেন ঘটনা পাঠিয়েছেন সেটা বলতে গিয়ে ভূত.com-এর অনেক প্রশংসা করেছেন। আমি সেই অংশটুকু বাদ দিচ্ছি, আর তিনি যেভাবে লিখেছেন তারপর থেকে সেভাবেই পড়ে শোনাচ্ছি। এটা একটা সত্য ঘটনা। দাদু বলতে চাননি প্রথমে, তবু আমার জোড়াজুড়িতে বলতে বাধ্য হন। আজ লিখতে বসলাম। আমার দাদু যদিও পুরোটা গুছিয়ে বলেননি, মাঝে মাঝে যতটুকু বলেছেন আমি ততটুকুই সাজিয়ে লেখার চেষ্টা করছি। আগে পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ আদনান সাব্বির বলছি
সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ সদর থেকে। সরি লিসেনার্স, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। এটা আমার প্রথম ঘটনা, জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো, তাই অগ্রিম ক্ষমা চেয়ে রাখছি। চলুন ঘটনায় যাওয়া যাক। আমার দাদু আমাকে যেভাবে বলেছেন আমি তার ভাষায় সেভাবে বলার চেষ্টা করছি। আগেই বলে নেই, ঘটনায় কোনো নাম আসল নয়, সবই ছদ্মনাম। বলছেন দাদু। পাকিস্তান আমল, 1970 সাল। আমি তখন সবেমাত্র বিয়ে করেছি। ও, আমাদের বাড়ির বর্ণনা দিয়ে নেই, যেন বুঝতে সুবিধা হয়। আমাদের পুরান বাড়ি যমুনা নদীর তীরে, সামনে নদী, পেছনে বাঁশঝাড়। যখন আমি বউ আনতে যাই, মানে তোর দাদিকে আনার জন্য যাই, আমাদের সময় তখন সবাই দিনে হাতের কাজ শেষ করে রাতে বিয়ে বাড়িতে কনে আনতে যেত। আমার বেলাও তাই হলো। আমরা অপেক্ষা করছি আমার ছোট মামার জন্য। ছোট মামার বাড়ি সিরাজগঞ্জ বেলকুচি। আগে ইঞ্জিন চালিত বিখ্যাত গাড়ি ছিল না, তাই মামার আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, মামা আসার পর আমি মা বাবা সবার থেকে বিদায় নিয়ে যেই না বাড়ির গেট খোলার জন্য বের হয়েছি, অমনি বুলু পাগল এসে কান্না কান্না চোখে আমার দিকে তাকিয়ে থাকে। পাগল আমায় অনেক ভালোবাসত, আর পাগলটা অনেক কিছু বুঝতে পারত। যেমন কারো বাড়িতে গেলে কেউ যদি তাকে খেতে দিত, তাহলে ঘরের বাইরে থেকেই বলে দিত কি কি তরকারি রান্না হয়েছে। আর সে বলার পর যদি সেই বাড়িওয়ালা না করত যে ওটা নেই, তবে সেই পাগল ঘরে গিয়ে তা বের করে প্রমাণ করত। এরপর ওই বাড়িওয়ালা তাকে কখনো ডাকলেও সে আর যেত না। যাই হোক, আমি গেট খুলে তাকে দেখে হতভম্ব হয়ে যাই। পাগল আমাকে বলল, হামিদ, আজ বিয়ে করতে যাসনে? দিনটা ছিল মঙ্গলবার। আবার বলল, হামিদ, আজ যাসনে বিয়ে করতে, অমঙ্গল হবে। আমি বুলু পাগলের কথা শুনে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ বিয়ের একটা দিনে এমন বাধা ভালো লক্ষণ নয়। আমার ছোট মামা ছিল একটু শিক্ষিত, তাই সে পাগলের কথা কুসংস্কার বলে উড়িয়ে দিল। পাগলকে রাস্তা থেকে সরিয়ে দিল। আমাদের নিয়ে রওনা দিল মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আর পেছন থেকে পাগল বারবার আমাকে বলছে, হামিদ, ফিরে আয়। আমরা তার কথায় কান না দিয়ে চলে গেলাম কনের বাড়ি। কনের বাড়িতে যেতে আর কোনো সমস্যা হয়নি আমাদের। যথারীতি বিয়ের কাজ শেষ হলো। বউ নিয়ে বাড়ি আসবো, সেই মুহূর্তে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। আমি জিজ্ঞেস করলাম, টয়লেটটা কোথায়? তোর দাদি একটা পাত্রে পানি দিয়ে টয়লেটের কাছে এসে রেখে গেল। কিছুক্ষণ পর টয়লেট থেকে যেই না বাইরে পা দিয়েছি, অমনি শুনতে পেলাম কান্নার শব্দ আসছে পেছন থেকে। আমি আগে থেকে একটু ভয় কম পেতাম, তাই কান্নার উৎস খুঁজতে আমি বেরিয়ে পড়লাম। বাঁশঝাড় একটা, ময়লা পানির একটা বড় পুকুরও দেখতে পেলাম। একটু দূরে আমি কান্নার উৎস খুঁজতে খুঁজতে সেই বাঁশঝাড় পেরিয়ে পুকুরের সামনে যেতেই দেখি একটা সাদা জোব্বা পরা মানুষের মতো অবয়ব, কিন্তু মানুষের চেয়েও বড় আকৃতির, পুকুরের ওপরে ভাষার মতো করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে রাগে ক্ষোভে সে তাজা মাছগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার রক্তবর্ণ চোখ আমার দিকে তাকিয়ে কাঁদছে। আমি দেখে বাকশক্তি হারিয়ে ফেললাম। ঠিক তখনই দেখি অবয়ব কান্না থামিয়ে দিয়ে রাগে ক্ষোভে কষ্টে গর্জন করে আমাকে বলছে, হামিদ, এই কাজটা তুই ভালো করলি না। হারুনাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবি না। যেখানেই যাস আমি আসবই। এই বলে অবয়বটা হাওয়ায় মিলিয়ে গেল। আমি বাকরুদ্ধ হয়ে ওখানেই দাঁড়িয়ে আছি। হঠাৎ করে পেছন থেকে একটা হাত আমার কাঁধে এসে পড়ল। চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি ছোট মামা। আমি আতঙ্কের সাথে মামাকে বললাম, তুমি এখানে? মামা বলল, হারুনের কাছে শুনলাম তুই টয়লেটে এসেছিস। তোকে খুঁজতে খুঁজতে টয়লেটের কাছে এসে দেখি তুই নেই। অনেক রাত হারুনাকে বাড়িতে থাকতে বলে আমি তোকে খুঁজতে বের হলাম। পরে পুকুরের ওই পাড়ে তোকে দেখলাম। তুই এই পাড়ে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়ে আছিস। ডাকলাম, শুনলি না, তাই কাছে আসলাম কি হয়েছে তাই দেখতে। তুই এখানে আসলি কেমন করে? আমি মামাকে বললাম, সব বলবো, আগে বাড়ি চলো, বাড়ির ভেতরে যাই। তারপর এসে
বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়িতে আসাতে কোনো সমস্যা হয়নি, শুধু সারা রাস্তায় এসেছি আর কানের কাছে একটা শব্দই এসেছে, হামিদ, কাজটা ভালো করলি না, আমি পিছু ছাড়ব না। আমি তখন কাউকে কিছু বলতে পারিনি। হারুনা ভয় পাবে, ওকেও না। পরে ছোট মামাকে বাড়িতে এসে সব খুলে বলি। তখন মামা আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ আমাকে দেখেই বলে, তুই অনেক সাহসী, আমার কাছে এসেছিস কেন? আমি কবিরাজকে বললাম, মানে আপনার কাছে আসবো না কেন? কবিরাজ আমাকে বলল, তোর বউ হারুনার সমস্যা, তাই না? আমি তার কথায় অবাক হয়ে বললাম, আমার বউয়ের সমস্যা আপনি কেমন করে জানেন? আমি সব জানি, চাইলে তুইও পারবি। আমি কাউকে বিদ্যা শিক্ষা দেই না, কিন্তু তুই সত্য সাহসী আর লোভহীন একজন মানুষ। তোর মতো মানুষ পৃথিবীতে দরকার, তাই তুই চাইলে আমি তোকে এই বিদ্যা শিখিয়ে দেব। আর আগে তোকে ভাবার সময় দিলাম, আমাকে আজ রাতটা সময় দে, আমি রাতে হারুনার সমস্যার সমাধান করে তোকে জানাবো কালকে। পরের দিন প্রায় সন্ধ্যা 7টা নাগাদ আমি আর মামা একসাথে একটা হ্যারিকেন জ্বালিয়ে টিম টিম আলোতে হেঁটে চলেছি আমাদের গ্রামের পরের গ্রাম কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। তখনকার রাত 7টা বাজলেই আর কাউকে ঘরের বাইরে পাওয়া যেত না। রাতটা ছিল কনকনে শীতের রাত। আমি আর মামা কাঁপতে কাঁপতে চলেছি কবিরাজের বাড়ির দিকে। কবিরাজের বাড়িতে যেতে আমাদের গ্রামের শেষে 2টা বাগান ছিল, এখনো আছে। রাস্তার 2 পাশে বাগান, বাম পাশে কালেক্টর গাছের বাগান, আর ডান পাশে ছিল জাম গাছের সাথে বড় ঝাড়। সেই বাঁশ ঝাড় নিয়ে অনেক ঘটনা আছে, পরে সময় পেলে বলবো। যাই হোক, বাঁশ ঝাড়ের পর একটি কৃষি জমি। জমিগুলো পার হয়ে গেলে কবিরাজের বাড়ি। আমি আর ছোট মামা হ্যারিকেনের আলোয় একটু একটু করে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে গ্রামের শেষ দিকে যেই না সেই বাগানে পা দিয়েছি, তখনই চিরচেনা বাগানে এমন কিছু দেখব কখনো ভাবিনি। আমি আর মামা একসাথে দেখলাম সেই বাঁশঝাড়ের সামনে প্রায় 25-30 হাত লম্বা একটা কালো ছায়া, যা দেখতে মানুষের আকৃতির মতো। এটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি করব, কি বলবো বুঝতে পারছি না। কোনো রকমে বামে তাকিয়ে দেখি মামা পাশে নেই। আমি ভয়ে ভয়ে ডাকছি, মামা তুমি কোথায়? মামার কোনো উত্তর পাই না। হ্যারিকেনটা মাটিতে পড়ে আছে, যেটা মামার হাতে ছিল। একটু পা বাড়াতেই পায়ের সাথে আরো একটা পায়ের বাড়ি লাগলো। মামাকে ধাক্কা দিলাম, মামা ওঠো। মামা উঠছে না। পর্যবেক্ষণ করে বুঝতে পারি মামা জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। কি করব বুঝতে পারছি না। কাঁপা কাঁপা গলায় 2 বারে ডাক দিলাম, মামা ওঠো। মামা ওঠে না। এদিকে আমি ভয় পেতে লাগলাম। ঠিক তখন আমি দেখলাম ছায়া মূর্তিটা আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছে আর আমাকে মোটা গলায় বলছে, কাজটা ভালো করলি না, কোথায় যাচ্ছিস? কবিরাজের কাছে। ওই কবিরাজ আমাকে আটকাতে পারবে না। আজ না হয় কাল হারুনাকে আমি নিয়ে যাবই। আমি নিজেকে আর শক্ত রাখতে পারছি না। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছি। আমার মনে হচ্ছে চোখ ঝাপসা হয়ে আসছে। ছায়াটি এগিয়ে আসছে আর ফোঁপাচ্ছে। আমি একটা চিৎকার দিতে চাইলাম, কিন্তু পারছি না। অবশেষে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমি কবিরাজের সামনে মাটিতে শুয়ে আছি, একটা মাদুরের ওপর। তখন মনে পড়ল মামার কথা। কবিরাজ আমাকে আশ্বাস দিয়ে বললেন, তোর মামা ঠিক আছে, পাশের ঘরে ঘুমোচ্ছে, এখনো জ্ঞান ফেরেনি। আমি কবিরাজকে বললাম, আমি মামার কাছে যেতে চাই, মামা ঠিক আছে কিনা আমি দেখতে চাই। কবিরাজ আমাকে বলল, আগে শান্ত হয়ে বসো, আর কি হয়েছিল বলো। আমি কবিরাজকে সবকিছু খুলে বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে পেলেন কিভাবে? কবিরাজ আমাকে বলল, আমি তোমাদের জন্যই বাইরে পায়চারি করছিলাম, হঠাৎ একটা চিৎকার শুনতে পাই, গিয়ে দেখি পড়ে আছো। লিসনাররা ভাবতে পারেন চিৎকার এত দূর থেকে কবিরাজ কিভাবে শুনল। আসলে রাতের বেলায় এমনি আস্তে কথা বললে অনেক জোরে শোনায়। আর কবিরাজের বাড়ি ছিল বাগানের পর 3টা কৃষি জমি, তারপরেই
যাই হোক, আমি কবিরাজকে সবকিছু বলার পর কবিরাজ আমাকে কিছু সূরা পড়ে ঝাড়ফুঁক করে দেন। এর মাঝে মামারও জ্ঞান ফিরে আসে। তারপর কবিরাজ আমাকে আর মামাকে তার তালিম ঘরে নিয়ে যান। কবিরাজ বলল, তোমার বউ হারুনা ছোটবেলায় কাঠ কুড়াতে যায়, মানে গাছের ডাল কুড়াতে গিয়েছিল। তোমার শ্বশুর বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেখানে আগে একটা বাগান ছিল, আর সেইখানেই একটা গাছের নিচে একটা ছোট জিন প্রজাপতি রূপে খেলা করছিল। গাছ থেকে একটা ডাল এসে পড়ে সেই প্রজাপতির ওপর এবং সে ক্ষতিগ্রস্ত হয়, মাটিতে ছটফট করতে থাকে। তখনও জিনটি প্রজাপতি রূপেই ছিল। তখন হারুনা ওই গাছের নিচে ডাল কুড়াতে এসে প্রজাপতিটাকে দেখে এবং তাকে ছটফট করতে দেখে তার খুব মায়া লাগে। সে প্রজাপতিটাকে বাড়িতে এনে পানি দিয়ে সুস্থ করে তোলে। এতে প্রজাপতিরূপী জিনটা অনেক খুশি হয় এবং হারুনাকে পছন্দ করে ফেলে। আর সেই জিনের বাবা মা সেখানে উপস্থিত ছিল। যখন হারুনা তাদের ছেলের যত্ন নিল তখন তাদেরও ভালো লাগলো হারুনাকে। তারা ঠিক করলো হারুনাকে তারা নিয়ে যাবে। হারুনা বড় হলে ছেলের সাথেই বিয়ে দেবে। কিন্তু তারা নেবার আগেই তুমি হারুনাকে বিবাহ করে নিয়ে এসেছো, তাই ওরা তোমাকে ভয় দেখাচ্ছে। আর হারুনাকে কিছু বলছো না যদি সে ভয় পায়। আমি কবিরাজকে বললাম, এখন উপায় কি? আমি কি করব? কবিরাজ আমায় বলল, দেখো, আমার সাথে থাকা জিনদের সাথে আমি কথা বলেছি, তারা একটা উপায় বলেছে। তবে এই বলে কবিরাজ থেমে গেল। আমি কবিরাজকে বললাম, তবে কি বলেন? কবিরাজ একটু গম্ভীর হয়ে বলল, আমি তাদের একবারে তাড়াতে পারবো না, কিন্তু তারা যেন আপনাদের কাছে না আসতে পারে তার ব্যবস্থা করতে পারবো। আমি দুইটা তাবিজ দিচ্ছি, যার একটি আপনি আর একটা আপনার বউ হারুনার জন্য। তাবিজ সবসময় মাজায় কোমরে বেঁধে রাখতে হবে, কখনো খোলা যাবে না, হারানো যাবে না। কারণ তাবিজটি বাঁধলে তারা হারুনার কাছে আসতে না পেরে রেগে যেতে পারে, আর তাই তাবিজটা খুললে বা হারিয়ে গেলে আপনাদের ক্ষতি হবে। তারপর আমি কবিরাজের তাবিজটা নিয়ে চলে আসি। আর আসার সময় আমাকে কবিরাজ বলে, তুমি তো সাহসী, জ্ঞান হারানো ঠিক হয়নি তোমার। তাছাড়া বাড়ি যাও, মানুষের উপকার যদি করতে চাও কবিরাজিটা শিখে রাখো, সাহসী হয়ে এসো। আমি কবিরাজের কথা শুনি, কিছু বলি না। মামাকে নিয়ে রাতেই এলাকার অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসি। আসার সময় কবিরাজ কিছু আমল দিয়েছিলেন যেন রাস্তায় কোনো সমস্যা না হয়, আর তাবিজ তো সাথেই ছিল, তাই আসার সময় তেমন কিছু হয়নি। শুধু মনে হলো দূর থেকে কেউ রাগান্বিত কণ্ঠে সেই একই কথা বলছে। যথাক্রমে বাড়িতে এসে তাবিজটা হারুনাকে পরিয়ে দেই। হারুনা যেন কিছু না বোঝে, তাই তাকে মিথ্যা বলি তাবিজ যেন না খোলা হয়, সংসারের শান্তি বজিয়ে রাখার জন্য। বলি, মামার আরবি শিক্ষক দিয়েছে তাবিজটা। হারুনা কিছু না বলেই তাবিজটা পরে নেয়। তারপর অনেক দিন কিছু হয়নি, প্রায় 20 বছর। আমরা সব ভুলেই গিয়েছিলাম। বুলু পাগল, তাকেও আর দেখা যায়নি গ্রামে। কি ভাবছেন এখানেই শেষ? আমি দাদুকে বললাম, শেষ নাকি আরো আছে? দাদু কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করলো, 20 বছর আমাদের আর কিছু হয়নি, ভুলে গিয়েছিলাম। এই 20 বছরে তোর বাবা সহ তোর 6 জন ফুপু ও চাচার জন্ম হয়। হঠাৎ একদিন ঘুমোতে গিয়ে দেখি তোর দাদির মাজায় তাবিজটা নেই। আমি তখনই তোর দাদিকে জিজ্ঞাসা করেছিলাম যে তাবিজটা কোথায়, কিন্তু তোর দাদি তার কোনো উত্তর দিতে পারেনি। আমিও ভেবেছিলাম এতদিন হয়ে গেছে আর কিছু হবে না, কিন্তু আমি জানতাম না যে সকালে আমার জন্য কি অপেক্ষা করছে। যথারীতি প্রতিদিনের মতো আমিও হারুনা ঘুমিয়ে পড়লেও সকালে একসাথে আর ওঠা হবে না জানতাম না। দাদু বুক ভরা একটা শ্বাস নিয়ে বললেন, কি ভাবছিস? হ্যাঁ, তুই যা ভাবছিস ওই দিন তোর দাদি ঠিক তাই করেছিল, আমাদের ছেড়ে চলে গিয়েছিল। সকালে উঠে তোর দাদিকে হারিয়ে কিছু ভাবতে পারছি না, কি করব কি করব না। ঠিক তখনই মনে হলো কেউ কানের কাছে বলল, বলেছিলাম না হারুনাকে নিয়ে যাব।
নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? কথা না বাড়িয়ে কখন গেল? ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. তুই এখন থেকে মুক্ত, আর বিরক্ত করব না। এরপরে আমি আর কিছু শুনতে পাইনি, কোনো সমস্যাও হয়নি। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা শেষ? না, ধৈর্য ধরুন, একটু কষ্ট করে শুনতে থাকুন। যাই হোক, দাদির চলে যাওয়াটা সবাই স্বাভাবিকভাবে নিলেও দাদু স্বাভাবিকভাবে নিতে পারেনি। তার ছোট বাচ্চাদের জন্য দাদু আবার দ্বিতীয় বিবাহ করেন। সেই দাদির একটা ছেলে হয়, মানে আমার ছোট চাচা, আর এখন তার এক মেয়ে ও এক ছেলে। ছেলে মাহিম 7 বছর ও মেয়ে মাহি 5 বছর। আর ছোট চাচা আর দাদু দাদি একসাথে থাকে, মানে যাকে গ্রামের ভাষায় বলে এক ভাতে। কি ভাবছেন কেন এগুলো বলছি? দরকার আছে, শুনলেই বুঝবেন। আবারও শুরু করছি। দাদু বড় দাদির মৃত্যু স্বাভাবিকভাবে নেয়নি। সে যায় কবিরাজের কাছে। কবিরাজ তখন অনেক বৃদ্ধ। কবিরাজ দাদুর মুখ দেখে এবং সব শুনে বলে, দেখো হামিদ, সব তো শুনলাম, আমি এখন বৃদ্ধ, অত কিছু পারি না, যেটা গেছে আর ফিরে পাবে না। তবে তুমি চাইলেই সবাইকে সাহায্য করতে পারবে। আমি তোমাকে শেখাবো, যদি তুমি রাজি থাকো। দাদু তখন কিছু না বলে কবিরাজকে বলে, আমার ভাবতে কিছুদিন সময় লাগবে। এই বলে বাড়ি চলে আসে। কিছুদিন পর দাদু কবিরাজের কাছে যায় আর তাকে বলে, যত কিছু করতে হবে বলেন, আমি করব, কিন্তু মানুষের উপকার করব, সবাইকে সাহায্য করব। কবিরাজ বলল, দেখো হামিদ, এটাই কিন্তু অনেক সাহস দরকার, আর বিসর্জন দিতে হবে নিজের খুশির। কিছু জিনিস জোগাড় করতে হবে, যেটা করতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হবে তোমাকে, আর তাতে অনেক বিপদ লুকিয়ে আছে। আমি জানি তুমি অনেক সাহসী, তাও তুমি পারবে কিনা ভেবে নিও। দাদু বলল, কবিরাজ সাহেব, আমার যত সমস্যা বিপদ আসুক, আমি এটা করবই, আপনি শুধু বলেন আমাকে কি করতে হবে। কবিরাজ বলেন, সময় হলে তোমাকে কি করতে হবে সব জানানো হবে। পরে এক অমাবস্যার রাতে কবিরাজ তার ছাত্রকে পাঠান দাদুকে ডাকতে, আর দাদু ওই দিনের পর থেকে প্রস্তুতি থাকতেন। তাই ছাত্র গিয়ে ডাকা মাত্রই কবিরাজের বাড়িতে চলে আসেন দাদু। কবিরাজ দাদুকে একটা শ্মশানের ঠিকানা দিয়ে বলেন, গত কিছুদিন আগে একটা বাচ্চাকে ওই শ্মশানে মাটি দেয়া হয়েছে, তুমি গিয়ে তার বুকে পাড়া দিলে দেখবে সে চোখ খুলবে। তুমি ভয় না পেয়ে তার জিহ্বাটা কেটে নিয়ে আসবে। আসার সময় যাই হোক না কেন পেছনে তাকাবে না। একটা কথা বলে রাখি, আমাদের এখানে হিন্দু কোনো বাচ্চা মারা গেলে তাকে না পুড়িয়ে কবর দেয়া হয়। যাই হোক, যেই কথা সেই কাজ। দাদু কবিরাজের দেয়া সেই পানি নিয়ে এগিয়ে যায়, পায়ে পানি ছিটিয়ে একটু পানি খেয়ে তারপর রওনা দেয় সেই শ্মশানের দিকে। দাদুর হাতে একটা কোদাল আর অন্য হাতে কম আলোতে একটা হ্যারিকেন, মাজায় একটা ধারালো চাকু। দাদু রওনা দিয়েছেন শ্মশানের দিকে। কবিরাজের দেওয়ার ঠিকানায় সেই শ্মশানে পৌঁছে যায় দাদু। শ্মশানটা একটু বর্ণনা দেই। শ্মশানটা হুরাসাগর নামে একটা জায়গায়। তখন নদী শুকিয়ে গেছে বলে সেই নদীর শুনশান একটা নীরবতা। দাদু শ্মশানে ঢুকে সেই কবরটি খুঁজে বার করে এবং কোদাল দিয়ে যেই না একটা কোপ দেয়, তখনই একটা গরম বাতাস দাদুর গায়ে এসে লাগে। দাদুর কানে ভেসে আসে সেই চিরচেনা কান্নার শব্দ। কান্নার উৎস বা শব্দ আশেপাশে কোনো জায়গা থেকে আসছে। তিনি যেই না বামে তাকায়,
ঠিক তখন যা দেখে তা সে কল্পনাও করতে পারেনি। দাদু দেখে কেউ না, আর কেউ না, দাদি কান্না করছে। এটা কেমন কথা? হারুনার চোখ নেই, মাথায় চুল নেই। হারুনা দাদি যখন দাদার দিকে তাকায়, দাদা কি করবে বুঝতে পারে না। দৌড় দেবে নাকি অন্য কিছু। দাদু ঠিক করে সে ভয় পাবে না। দাদুর মাথা থেকে শরীর পর্যন্ত ঘামে ভিজে যায়। দাদু বুঝতে পারে দাদি তার রূপ পাল্টে ফেলছে ধীরে ধীরে। মানে দাদির রূপে আসলে এটা অন্য কেউ। কিন্তু কে? তার দুই হাত নেই। কুৎসিত ভাবে সে দাদার দিকে তাকিয়ে আছে এবং বলছে, বিরক্ত করিস না। এই অমাবস্যার রাতে একা এসেছিস, ফিরে যেতে পারবি না। এই অবয়বটি এই কথা বলে দাদুর দিকে 1 পা 2 পা করে এগোতে থাকে আর বলে, তোকে ছাড়বো না। দাদু কি করবে বুঝতে পারে না। ঠিক তখনই দাদুর মনে হলো কবিরাজের দেয়া সেই পানি এখনো তার কাছে আছে। দাদুর সাথে সাথে বোতল থেকে কিছু পানি হাতের তালুতে নেয় এবং সেই অবয়বটির দিকে ছুঁড়ে মারে। অমনি অবয়বটি চিৎকার করতে করতে বলে, আমাকে কষ্ট দিলি, আমি তোকে ছাড়বো না। দাদু এবার সাহস ফিরে পায়। কবিরাজের শিখিয়ে দেয়া কিছু পদ্ধতি সে অনুসরণ করে। আবার মাটি খোঁড়া শুরু করে। এবার যেই না কোপ দেয়, আবারও চিৎকার। দাদু দেখে মানুষের মতো দাঁড়িয়ে থাকা একটা কিছু। দাদু দেখে বৃত্তের চারিদিকে অনেকগুলো অবয়ব, যারা একসাথে বলছে, বাঁচবি না, বাঁচবি না। এই বলে দাদুর দিকে তারা এগিয়ে আসছে। বৃত্তের বাইরে আছে, কাছে আসতে পারছে না। দাদুর নাছোড়বান্দা যা করতে গেছে করবেই। নিজেকে সামলে নিল দাদু। কবর খুঁড়তে থাকলো। খোঁড়া শেষ করে যখন দাদু লাশটা দেখে, লাশটা দেখে সে ভয় পেয়ে সীমানা পেরিয়ে যায়। দেখে লাশটা কেমন যেন বিচ্ছিরিভাবে তাকিয়ে আছে। কবিরাজের কথা মতো কাঁপতে কাঁপতে তবুও সে লাশের ওপরে পা দেয় এবং লাশটির চোখ খুলে যায়। দাদুর মনে হলো লাশটি তার হাত দিয়ে দাদুর পা চেপে ধরেছে। দাদু কি করবে ভেবে পাচ্ছে না। মনে হচ্ছে পড়ে যাবে লাশটির ওপর। তবুও দাদু ভাবছে মানুষের সেবা করতে হবে। সে এক টানে জিহ্বাটা কেটে ফেলে। একটা কেমন যেন শব্দ হয়। চারিদিক থেকে চিৎকার, তুমুল ঝড় বয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। নদীর পানিতে বড় বড় কি যেন লাফালাফি করছে একের পর এক। চারিদিকে হাহাকার, চিৎকার। দাদু যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আর সইতে না পেরে লাশটির একটা হাত কেটে আলাদা করে ফেলে এক কোপে। একটা থলেতে জিহ্বা আর হাতটা রাখে। সেই সঙ্গে থাকা পানিটা অবয়বগুলোর দিকে ছুঁড়ে মারে। এরপর দাদু দৌড়াতে শুরু করে। কবিরাজের বাড়ির কাছে গিয়ে সে বলে, কবিরাজ সাহেব। এরপর অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখে কবিরাজ তার সামনে বসে ঝাড়ফুঁক করছে। জ্ঞান ফিরলে কবিরাজ বলল, আর ভয় নেই, তুমি পেরেছ আনতে। যদি সফল না হতে বিরাট ক্ষতি হতো। আমি এখানে আসলাম কি করে? আমি তো আপনার বাড়ির সামনে আপনাকে ডেকেই পড়ে গেছি, তারপরে কিছু মনে নেই। কবিরাজ বলল, আমি তোমাকে পাঠিয়ে আর ঘরে যাইনি। চিন্তায় ছিলাম তুমি পারবে কিনা। তুমি চিৎকার দিলে, আমিও শুনলাম। এরপর তুমি অজ্ঞান হয়ে গেলে। তারপর তোমাকে আমি এখানে নিয়ে আসলাম। এরই মাঝে দাদু কিছুটা সুস্থ হয়। মাঝখানের সময়টায় সে হাতটা কেটে হাড় বের করে ফেলা হয়েছে। কবিরাজ হাড় এবং জিহ্বা দাদুর হাতে দেয় এবং বলে, এই জিহ্বাটা মাটিতে কোথাও পুঁতে দিও, আর এই হাড়টা সাদা কাপড়ে মুড়িয়ে রেখো। যে কথা সেই কাজ। দাদু কবিরাজের কথা অনুসরণ করে। প্রতিনিয়ত কবিরাজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে। এক সময় শেখা শেষ হয়। এর মাঝে দাদু বলে, যেদিন থেকে হাড়টা ঘরে এনে রেখেছে, একটা দিনও ঘুমাতে পারেনি। প্রতিদিন রাতে কেউ একজন কান্না করতো আর বলতো, আমাকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। দাদু সেই কথায় কান দিত না। একদিন পাশের গ্রামের একজন এসে বলে তার ভাইকে কেউ পজেস করেছে। দাদু এর আগে অনেক রোগী ভালো করেছে, তাই সেই রোগীর কাছে যায় এবং যাওয়ার আগে তার ভাইকে বলে কি কি জোগাড় করতে হবে। তিনি সবকিছু জোগাড় করে রেখে দেয়। দাদু গিয়ে যথারীতি আসনে বসে। রোগীকে সামনে বসিয়ে সে কিছু পাঠ করতে থাকে
এবং এই রিচুয়ালের মাধ্যমে সে শয়তানকে রোগীর শরীর ছাড়তে বাধ্য করে। কিন্তু শয়তান যাবার আগে দাদুকে হুমকি দিয়ে যায়, একা পেলে দেখে নেবে। সেই বছর শীতে আমরা দাদুকে একা রেখে শীতের পিঠার দাওয়াত খেতে ছোট দাদি মানে দাদুর দ্বিতীয় শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, যেটা বেলকুচিতে। দাদু বাড়িতে একা থেকে যায়, মূলত চোরের ভয়। দাদু একা বাড়িতে রীতিমতো খাবার খেয়ে শুয়ে পড়ে। যখন রাত প্রায় 1টা বাজে, হঠাৎ করে দাদুর ঘুম ভেঙে যায়। ঘুমের তালে দাদু চোখ মেলে দেখে পায়ের কাছে তার ছোট নাতি মাহি তার দিকে রাগান্বিত চেহারায় তাকিয়ে আছে, আর নাতি মাহিম আছে তার মাথার সামনে, আর তারা হাসছে। একসময় তারা বলে ওঠে, কিরে হামিদ, আজ তোকে একা পেয়েছি, বলেছিলাম না একা পেলে আসবো। এই বলে মাহিম ও মাহিরূপীর শয়তান বিভৎস চেহারার রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে দাদুর ওপর। দাদু কিছু করার আগেই তারা দাদুকে ধরে ফেলে। উপায় না পেয়ে দাদু তাদের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং দাদুর হাত পা ছোড়াতে থাকে। এই অবস্থায় ঘরের টিনের সাথে দাদুর হাত পা বাড়ি খেতে থাকে আর শব্দ হতে থাকে। পাশের বাড়ির এক চাচা শব্দ শুনে ছুটে আসে আমাদের বাড়িতে। টিনের ফুটো দিয়ে দেখে দাদু দুটো অবয়বের সাথে ধস্তাধস্তি করছে। এটা দেখে দরজা ভেঙে ওই চাচা ভেতরে ঢোকে। দাদুকে একটা আছাড় বেড়ে ও দুটো পালিয়ে যায়। দাদুর বাম হাত ও বাম পা দিয়ে কিছু করতে পারে না। দুটো হাতই সেই দিন থেকে প্যারালাইজড হয়ে যায়। এখন দাদু কবিরাজি বাদ দিয়েছে, রোগী দেখে না। তবে হ্যাঁ, ছোট বাচ্চা কান্না করলে বা কাউকে কিছু ধরলে দাদু তাদের তেল পরা দেয়। যাই হোক, এটা বলেই তিনি বলেছেন যে বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের ব্যাপার। এটাই আমার দাদুর মুখ থেকে শোনা ঘটনা। খুব ভালো করে হয়তো গুছিয়ে লিখতে পারেনি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেই তিনি তার ঘটনা শেষ করেছেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি পড়ে শুনলাম আপনাদেরকে আমার এই ঘটনাটি। আশা করছি ভালো লেগেছে আপনাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আরও একজন স্টোরি টেলার। আপনারা সবাই জানেন, আপনারা যে ঘটনা পাঠান সব ঘটনাগুলো আমাদের সবসময় পড়ে শোনানো সম্ভব হয় না, কিন্তু আমাদের বেশ কিছু স্টোরি টেলার আছেন বা আমাদের ভয়েস আর্টিস্ট আছেন যারা এই ঘটনাগুলো পড়ে শোনান। তেমনই একটা ঘটনা আমরা এখন শুনে আসবো। আশা করছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম নাজমুল ইসলাম। আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে কর্মরত অবস্থায় আছি। আমার দেশের বাড়ি কুমিল্লার হোমনা থানার শ্রীমতী গ্রামে। চাকরির জন্য দূরে থাকায় আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারবো না, তাই আমার ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। আমি 2016 সাল থেকে নিয়মিত ভূত এফএম শুনি। 2019-এ যখন হঠাৎ করে ভূত এফএম বন্ধ হয়ে যায় তখন খুব খারাপ লেগেছিল। এই ভূত এফএমকে ভূত.com নামে চালু করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর আগেও আমি ঘটনা পাঠিয়েছিলাম, আপনি সেটা স্পেশাল এপিসোডে পড়ে শুনিয়েছিলেন, সেজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। এবারের ঘটনাটি আমার বন্ধু মারুফের। ঘটনাটি ঠিকভাবে বুঝতে না পারায় আমি আমার ভাষায় লিখছি। বলছে মারুফ, তখন সৌদি আরবিয়াতে আমি নতুন, কিছুই চিনতাম না বা তেমন কেউ পরিচিত ছিল না।
ঘটনাটি ঘটে সৌদি আসার 1 মাস পর। কোম্পানি তখন আমাকে প্রথমে ইকামা আর কিছুদিন পর ব্যাংক কার্ড দেয়। সব প্রয়োজনীয় কাগজ আমার হাতে দিয়ে আমাকে কাজে পাঠায়। আমি অফিস সহকারী হিসেবে কাজ করি, তবে আমার থাকার রুম ছিল একটু বেশি দূরে। প্রতিদিন সকালে কোম্পানির বাস দিয়ে অফিসে আসা যাওয়া করি। আমার রুম ছিল মরুভূমির সাইডে। আমরা 4 জন একসাথে থাকতাম। আমাদের সবার সম্পর্ক বেশ ভালো ছিল। সন্ধ্যায় আমার মোবাইলে মেসেজ আসে, আমার কার্ডে বেতন এসেছে। মনটা তখন খুশি হয়ে যায়। সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন ছিল শুক্রবার। সেদিন অফিস বন্ধ, আবার শনিবারেও বন্ধ। এখন আমি টাকা তুলতে গেলে আরও 2 দিন অপেক্ষা করতে হতো, কিন্তু তখন আমার টাকার খুব প্রয়োজন ছিল। বিদায় ভাবলাম টাকাটা এটিএম থেকে উঠিয়ে নিয়ে আসি। পরক্ষণেই মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। যেহেতু আমি মরুভূমির সাইডে থাকি, সেহেতু আশেপাশে কোনো এটিএম বুথ ছিল না। তবে এক বড় ভাই বলে এখান থেকে সামনে 30 মিনিটের মতো হাঁটলে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে নাকি এটিএম বুথ আছে। তাই ভাবলাম টাকাটা উঠিয়ে নিয়ে আসি। তবে সমস্যা ছিল, পাম্পে যেতে হলে আমাকে মরুভূমির কিছু অংশ হেঁটে যেতে হবে, তারপর পেট্রোল পাম্প। একবার ভাবলাম এত রাতে যদি কোনো ছিনতাইকারী আমার কাছ থেকে টাকা নিয়ে যায় তাহলে আমি কি করব। থাক, না হয় কালকে সকালেই যাব টাকাটা তুলতে। কিন্তু পরক্ষণে আবার ভেবে দেখলাম আজকে টাকাটা তুলতে না পারলে একটু সমস্যার মধ্যে পড়ে যাব। তাই কোনো উপায় না পেয়ে আমি রওনা হলাম এটিএম বুথের উদ্দেশ্যে। সাথে আমার সব রুমমেটকে নিয়ে নিলাম, যাতে রাস্তায় কোনো সমস্যা না হয়। ক্যাম্প থেকে বের হতেই দেখি দূরে পেট্রোল পাম্পের আলো দেখা যায়। সবাই একসাথে গল্প করতে করতে হাঁটতে লাগলাম। রাস্তায় ছিল ল্যাম্পপোস্ট, একদিকে ঠান্ডা বাতাস বইছে আর অন্যদিকে রাস্তায় গাড়ি চলছে। তবে সেদিন কেন জানি রাস্তায় তেমন কোনো গাড়ি ছিল না। কিছুক্ষণ পর পর গাড়ি আসছে। আমরা সবাই গল্প করতে করতে হাঁটছি। কিছু দূর এগোতেই দেখি রাস্তার পাশে একটা বাড়ি। দিনের বেলায় অনেকবার এই বাড়ি পাশ দিয়ে গেছি, তবে আজকে একটু অন্যরকম লাগছে। একটু নিঝুম আর একটু ভয়ানক মনে হচ্ছে বাড়িটা। আজ তো একটা জাহান্নাম সব কিছু গিলে খাবে। বাড়িটা ছিল পাম্পের থেকে 6 থেকে 7 মিনিটের আগে। বাড়ির চারপাশে ছিল কিছু খেজুর গাছ, আর বাড়ির ভিতরে একটা লাইট জ্বলছে। আর আশেপাশে কোনো বাড়ি ঘর দেখতে পেলাম না, তবে বাড়ির ভিতর কোনো মানুষ ছিল না। এটা বুঝতে পারি বাড়ির ধ্বংসাবশেষ দেখে। বাড়িটি ছিল দোতলা, পুরনো মডেলের বাড়ি। বাড়ির বাইরে দেয়াল দেওয়া, তবে দেওয়ালটা বেশি উঁচু ছিল না। একটু উপরে তাকালেই বাড়ির ভিতরে সব কিছু স্পষ্ট দেখা যায়। যখন আমরা সবাই বাড়িটিকে ক্রস করছিলাম, তখনই আমরা সবাই এক আর্তচিৎকার শুনতে পাই ওই বাড়ির ভিতর থেকে। এরপরই আমরা শুনতে পাই বাড়ির ভিতরে অ্যারাবিক গান আর নাচের শব্দ। নাচের শব্দ বলতে ঘুঙুরের শব্দ। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছিল যে ভয় না পেয়ে আর পারলাম না। তখন আমি বলে উঠি, তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ করতে হবে আমাদের। যেই কথা সেই কাজ। আমরা দ্রুত হাঁটতে লাগলাম, এক কথায় দৌড়াতে লাগলাম। একটু দূরে যেতেই দেখি আমাদের সামনে সেই বাড়িটি। তখন সবাই অবাক হয়ে গেলাম। এই বাড়িটির কিছুদিন পরেই ছিল পেট্রোল পাম্প। আমরা পেট্রোল পাম্পের লাইটগুলো দেখতে পাচ্ছিলাম। তখন ভয় কাটানোর জন্য আমার এক বন্ধু বলে উঠল, আমরা মনে হয় ভুলে এই জায়গাতেই ঘুরে এসেছি। ওই যে দূরে পাম্প দেখা যাচ্ছে, জলদি চলো সবাই চলে যাই। তারপর আবারও দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দেখি আমরা সবাই সেই বাড়িটির সামনে এসে পড়েছি। এবার আর ভয় না পেয়ে পারলাম না। আমি ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব আমাদের সাথে? তবে কি আমরা খারাপ কিছুর খপ্পরে পড়েছি? আমি ভাবনা শেষ করতে না করতেই দেখি বাড়িটির ছাদের উপর সাদা পোশাক পরা এক মহিলা। মহিলাটি কী ধরনের পোশাক পরেছে সেটা বুঝতে পারছিলাম না, তবে এতটুকু মনে হলো সাদা কিছু একটা পরে আছে। আর বাতাসে মহিলার চুল উড়ছিল। অন্ধকারেও বেশ ভালো বোঝা যাচ্ছে। আরও ভয় পাই মহিলাটির চোখ দেখে, আগুনের মতো জ্বলজ্বল করছিল। ততক্ষণে বিষয়টা সবাই লক্ষ্য করেছিল। তখনই রাস্তায় একটা গাড়িও ছিল না। তখন আমরা সবাই দৌড়াতে লাগলাম পেছনের দিকে দৌড়াতে দৌড়াতে একসময় দেখি আমরা আবারও সেই বাড়ির সামনে এসে পৌঁছেছি। এরপর আমরা কি করব বুঝতে পারছিলাম না, তবে আমি বুঝতে পারছিলাম আমরা এই জায়গায় বারবার ঘুরঘুর করছি। হঠাৎ করে দেখি পেছন থেকে একটা ট্যাক্সি আসছে। ট্যাক্সিটা দেখে আমাদের ভিতরে যেন প্রাণ ফিরে এসেছে। ট্যাক্সিটাকে আমরা সবাই থামাই। ট্যাক্সি ড্রাইভার ছিল ইন্ডিয়ান, কিন্তু প্রথমে গাড়ি থামাতে চাইছিল না, কারণ এরকম করে অনেক সময় ছিনতাই হয়। অনেক কষ্টে ট্যাক্সিটাকে থামাই। ট্যাক্সিওয়ালা আমাদের দেখে বুঝে ফেলে আমরা কিছু একটা দেখে ভয় পেয়েছি। তখন ট্যাক্সি ড্রাইভার বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আমরাও তাড়াতাড়ি করে ট্যাক্সিতে উঠি।
ট্যাক্সিতে ওঠার পর আমি বাড়িতে ছাদের দিকে আবারও তাকিয়ে দেখি কিছু নেই, সব কিছু যেন স্বাভাবিকই আছে। এরপর ট্যাক্সিতে করে আমরা পাম্পে চলে যাই। পাম্পে যাওয়ার পর একটু পানি খাই সবাই। তারপর ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে এখানকার আসল ঘটনা বলে। ট্যাক্সি ড্রাইভার হিন্দিতে বলছে, আমি বাংলায় বলছি। এই বাড়িটি আজকে 10 বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আজ থেকে 10 বছর আগে এখানে এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। শোনা যায় আজ থেকে 10 বছর আগে কিছু সৌদি যুবক এক রাতে এই বাড়িতে ইন্দোনেশিয়ার একটা মেয়েকে নিয়ে আসে। তারা সেখানে অনেক আমোদ ফুর্তি করছিল। মেয়েটি অ্যারাবিক গানে নাচছিল, পাড়ার ছেলেগুলো নেশা করছিল। তখন হঠাৎ করে যুবকগুলো মেয়েটাকে রেপ করে। তারপর সকাল হওয়ার আগেই চলে যায় যুবকগুলো, আর মেয়েটা এখানে পড়ে থাকে। পুলিশ বলে প্রচণ্ড রক্তক্ষরণের ফলে মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার 1 সপ্তাহ পরে পুলিশ মেয়েটার লাশ সেখান থেকে উদ্ধার করে। তখন মেয়ের লাশটা অর্ধগলিত অবস্থায় ছিল। তারপর থেকে মাঝে মাঝে বিভিন্ন ঘটনা ঘটে এই রাস্তায়। তোমাদের ভাগ্য ভালো ছিল আমি ঠিক সময় চলে এসেছি, না হয় অনেক খারাপ কিছু ঘটতে পারতো আজকে। তারপর এটিএম থেকে টাকা তুলে আবার আমরা ক্যাম্পে ফিরে যাই। তারপর আর তেমন কিছু ঘটেনি, এই বলে তিনি চলে যান। এই ঘটনার আরও অনেক কিছু আমি বাদ দিয়েছি, নয়তো ইমেইল আরও অনেক বড় হয়ে যেত। তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমার কাছে আরও ঘটনা আছে, আস্তে আস্তে আমি পাঠাবো। ধন্যবাদ। নাজমুল ইসলাম, সৌদি প্রবাসী। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত হ্যালো, জানাচ্ছি আমি আসসালামু রাসেল। আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এতক্ষণ আমরা একটা চমৎকার ঘটনা শুনছিলাম। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমাদের অতিথির কাছে যেতে চাই, এবং অতিথি অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সিয়াম, একজন মালদ্বীপ প্রবাসী। মালদ্বীপ প্রবাসী। মালদ্বীপ ইজ আ বিউটিফুল কান্ট্রি, আমরা সবাই জানি। এবং মালদ্বীপে আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যখন প্রথম জানতে পারলাম যে মালদ্বীপে আমাদের এত মানুষ থাকেন, এবং বিশেষ হচ্ছে সমস্ত হোটেল রিসোর্টগুলো আছে, সেই রিসোর্টে আমাদের বাংলাদেশের এত ভাইরা কাজ করেন। এটা শুনে আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম। এবং ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে এত বাঙালি আমি সত্যি জানতাম না। যখন আমি প্রথম ইমেল পাওয়া শুরু করলাম বা টেক্সট পাওয়া শুরু করলাম মালদ্বীপ থেকে, তখন আমি আসলেই সারপ্রাইজড হয়েছি। কিন্তু আজকে আপনি যে ঘটনাটা বলবেন, আপনি খুবই this is very first time someone is joining from Maldives and thank you so much for joining us. আমার কাছে যেটা Thank you, মনে হয় যে ভাইয়া। আপনি আজকে যে ঘটনাটা বলবেন, এই ঘটনাটাকে আপনি মালদ্বীপ নিয়ে বলবেন নাকি বাংলাদেশ না সম্পর্কে বলবেন? ভাইয়া, আমার কাছে মালদ্বীপ নিয়ে অনেক ঘটনা আছে যেগুলো আমার বসের কাছ থেকে শোনা। তো আমি সিয়াম, ওইগুলো আপনার আপনি কি চাইলে আমি বলতে পারি। আজকের ঘটনাটা মালদ্বীপ নিয়ে বলবেন নাকি আপনি না, বাংলাদেশ নিয়ে না, বলবেন, যদি একটু বলতেন। হ্যাঁ, এটা হইতেছে আমার ঘটনাটা হইতেছে ভাইয়া আমার বাংলাদেশকে কেন্দ্র করে। আমার বাসা হইতেছে কিশোরগঞ্জ, ঠিক আছে? তো ওইখানে আমার দাদাকে নিয়ে কেন্দ্র করে ঘটনাটা। সো আমি এই ঘটনাটা আমার দাদির কাছ থেকে শুনছিলাম, এখন আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। জি। তো ঘটনাটা বলার আগে আমি ঘটনাটা কিছু বিবরণ দিয়ে নেই ভাইয়া। তো ঘটনাটা হইতেছে আমাদের কিশোরগঞ্জ আমাদের বাসা হলো, কিন্তু আমাদের বাসাটা পড়ে গেছে গ্রামের দিকে। সো গ্রামের দিকে পড়ে যাওয়ার কারণে এটা অনেক গ্রামের ভিতরে পড়ে গেছে। তো এটা অনেক আগের ঘটনা। তখন আমার মেবি এটা অনেক আগেরই ঘটনা। সো তখন আমার এটা ঘটে গেছিল আমার দাদার সাথে। তো এটা আমি আমার দাদির কাছ থেকে শুনছি। সেটা বলার আগে আমি বলে নেই যে এটা হইতেছে একটা বট গাছকে কেন্দ্র করে ঘটনা। তার সেই সময় আমার দাদার গরু গাড়ি ছিল, দেন গাছের ব্যবসা করতো উনি। তো যেভাবে দাদি বলছে আমি ওইভাবে বলতেছি। তো আমার দাদি বলতেছে হঠাৎ করে আমার দাদা একটা গাছ কিনে চিন্তা ভাবনা করে। তো যখন সে গাছটা কিনা চিন্তা ভাবনা করতেছে, তখন দাদি শোনার পরে দাদি না করতেছে যে এই গাছটা কিনো না, গাছটার মধ্যে প্রবলেম আছে। তার আগে বলে রাখি ভাইয়া, গাছটা নিয়ে অনেক গুজব, যেটা গ্রামের পাশে গুজব বলে, ওইরকম অনেক কিছু ছড়িয়েছিল। তো ওইভাবে চলার পরে দাদি না করার পরেও দাদা গাছটা কিনছে। তো কেনার পর দাদা আবার এইসবে বিশ্বাস করতো না। তো আবার আমার দাদা ছিল ধার্মিক। তো গাছটা কেনার পরে এরকম কোনো প্রবলেম হয় নাই। যখন কাটতে গেছে 3 জন লোক নিয়ে,
তো তিনজন লোক নিয়ে কাটার সময় তো ফার্স্টের দিকে কোনো প্রবলেম হয় না, যখন গাছগুলো অর্ধেক কাটা হয়ে গেছে, গাছটা বলে রাখি অনেক বড় ছিল, তো গাছ অর্ধেকটা কাটার পরে হুট করে একটা ডাল ভেঙে আমার এক মনে করি যে আমাদের চাচু ছিল সাথে, তো ওনার শরীরের উপরে পড়ছে, পড়লে অতটা ক্ষতি নেই। তো ওই বিষয়টা নিয়ে আমার দাদা এতটা সিরিয়াস ছিল না, ভাবছিল হয়তো কোনো ভুলে হয়ে গেছে, যেটাই হোক। তো পরে ওই দিন কোনো প্রবলেম হয় নাই, গাছটা অর্ধেক কাটার পরে রেখে আসা পড়ছে এইভাবে। তো আসার পরে ইয়া হয়েছে কি, রাত্রে দাদা স্বপ্ন দেখতেছে যে কি একজন দাদাকে বলতেছে যে তুই যে গাছটা কাটতেছ ওই গাছটা কাটিস না, তোর অনেক বড় ক্ষতি করবো আমরা। তো দাদা ওইটা কোনো একটা পাত্তা দেয় নাই। তো পরের দিন সকালে ওইটা আবার যখন গাছ কাটতে গেছে তখন শুনতে পারে যে যে তিনজন লোককে নিয়ে কাজ করতে গেছিল, গাছ কাটতে গেছিল, সেই তিনজন লোক নাকি অসুস্থ হয়ে গেছে। তো তখন দাদার কিছু বলতে পারে না, কারণ সেই তিনজন লোক বলে যে কাজ করবে না। তো এইভাবে চলতেছিল, চলার পরে হুট করে সরি রে, জি, আপনি কন্টিনিউ করেন, অসুবিধা নাই। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। তো গাছটা কাটার পরে তখন দাদা কি করবে, তখন দাদা নিজে চলে গেছে, আর দুজন পাশের আমার ছাত্রী ছিল ওরা, তো ওনাদেরকে নিয়ে যাওয়ার পরে তো ওই গাছটা কাটার সময় তখন আর কোনো প্রবলেম হয় না। যখন গাছটা কেটে ফেলছে তখন পরের দিন রাত্রে দাদার শরীর অনেক জ্বর উঠছে, বলতে পারেন জ্বর ওঠার পরে দাদার শরীর প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। তার আগে বললে কি দাদা কিন্তু একজন ধার্মিক লোক ছিল, পাশে তো নামাজ পড়তো, তো এরকম কোনো প্রবলেম না হওয়ার জ্বর দাদা ওইটা এতটা গুরুত্ব দেয়নি। তো আস্তে আস্তে জিনিসটা অন্যরকম ভাবে বেড়ে গেছে। তো একটা পর্যায়ে এরকম হয়ে গেছে দাদা আমার দাদা শোয়া থেকে উঠতে পারে না। তো তার ভিতরে আবার দাদা স্বপ্নে দেখতো যে ওটা বলতেছে যে তুই গাছটা যে কাটলি এটা কিন্তু ঠিক করস নাই, তোর অনেক বড় ক্ষতি করবো, তুই আমাদের গাছটা কেটে ফেলছিস, এটা আমাদের বাসস্থান ছিল, তোকে আমরা নিয়ে যাবো। তো দাদা এই কথাগুলো আমার দাদিকে বলছে, বলার পরে আমার দাদা তো আর তখন তো অসুস্থ, তখন আর দাদা কিছু করতে পারে না। তো আমার দাদি কি করছে, আমার এক মেবি দাদি যতটুকু বলছিল মানে আমাদের বড় ভাই হয় বা আমাদের গ্রামের পাশে বড়ব্বা বলে, কিন্তু উনি আবার চার পুকুর, ওনাকে যখন ডাকানোর পরে উনি বলতেছে যে তুমি নিষেধ করে হয়েছিল গাছটা কাটার জন্য, কেন কাটলো, তো এই জন্য ওরা জিতে গেছে। তো তখন উনি বললো যে কিছু জিনিস লাগবে, উনি আজকে রাত্রে এশার নামাজে পড়ে বসবে এই বিষয়টা নিয়ে। তো উনি বলার পরে যে জিনিসগুলো চেয়েছিল ওই জিনিসগুলো নিয়ে বসছে, 5টা মোমবাতি চেয়েছিল, সাথে আগরবাতি, দেন আরো কিছু জিনিস চেয়েছিল আর কি। তো ওইগুলা নিয়ে বসার পরে হুট করে অনেকক্ষণ তকবির করার পরে ওই জিনগুলো হাজির হয়। তখন বলে যে তোরা এই যুগে এরকম করতেছিস। পরে ওই জিনগুলা বলতেছে যে পরে আমি স্বপ্নে দেখেছিলাম যে গাছটা না কাটার জন্য, এটা অনেক পুরাতন গাছ ছিল, এটা আমাদের অনেক পুরাতন একটা বাসস্থান ছিল, তো ওইটা যে ও কাটছে তার জন্য আমরা ওকে নিয়ে যাব। তো পরে ওই লোক পরে আমার দাদা বলতেছে না, আমার বড়প্পা বলতেছে যে না যে এটা করতে পারস না, এটা তো একটা গাছ, তো ও তো আর এটা বুঝে নাই, তো আমরা তো স্বপ্নে দেখেছিলাম কিন্তু ওই তো এটা মানে নাই। তো এরকম ভাবে অনেকক্ষণ যাবৎ ওদের সাথে তর্ক চলতেছিল। তো তর্ক চলার পরে তারা কোনোভাবে মানতেছে না, তো ওই দিন আর কিছু করতে পারে নাই। তো ওই দিন জিনগুলো চলে গেছে যে তোরা, তো এইভাবে চলার পর পরের দিন সকালে আবার বড়বা বলতেছে যে ওই দিন তো কিছু করতে পারি নাই, তো আজকে আবার দেখি বসবো। তো তার ভিতরে আবার হয়েছে কি ভাইয়া, আমি বলে রাখি, তো তার ভিতরে আমার এক চাচা ছিল যে সাথে, যার উপরে ডাল ভেঙে পড়ছিল। তো ও আবার করছে কি দুপুর দিকে হাওড়ে মাঝখান দিয়ে এক জায়গায় যাইতেছিল, তো যাওয়ার পথে অর্ধেক পথে যাওয়ার পরে সাথে একটা খাল আছে ওদিক দিয়ে মাঝখানে, তো ওইখানে আবার কি উনি আবার দেখতেছে যে একটা ঝিনুকের মতো, বুঝছেন, যেটা কিনা জল করতেছে। তো উনি যখন ওইটা ধরতে গেছে, উনি বয়সটা তত ছিল না, তো উনি এটাকে যখন হাত দিতে গেছে তখনই মনে করেন যে উনি ওইখানে পড়ে গেছে, আর উঠতে পারে না, আস্তে আস্তে পানি নিচে চলে যেতেছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আপনার ঘটনা শেষ, আপনি কিন্তু মানে এতক্ষণ পর্যন্ত আমি এখন আপনার ভিডিও দেখতে পাচ্ছি।
সরি এখন আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি এই জন্য বলছি আর কি। হ্যাঁ বলেন বলেন, জি বলেন। ভাই আমার একটু প্রবলেম হয়ে গেছিল অ্যাকচুয়ালি আমার। আচ্ছা আমি ওইটা পরে বলি। তো তারপরে হয়েছে কি, আমার যখন চাচ্ছু যখন ওইখানে পড়ে গেছে, তো অনেকক্ষণ খুঁজাখুঁজি পরে তো ওনাকে গিয়ে পাইছে যে ওই খালের মধ্যে পড়ে গেছে। তো ওইখানে ওনার শরীরে অনেক কাদা কাদা লেগেছিল। তো তখন বলার পরে তো আমার কিছু এলাকার আপনার একটু ফোনের কাছাকাছি বলতে হবে ভাইয়া, যে আমরা ভয়েসটা ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, সো ভয়েসটা ক্লিয়ার শোনা যাবে। সরি। তো তখন তার আমি গিয়ে আমার চাচ্ছুকে উদ্ধার করে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে ওই দিন ওনাকে আপনার কথা এখন আরো আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ওনাকে তখন ওই সময় মেরে ফেলতে চেয়েছিল। মেবি আপনি ওটা কি রাস্তায় স্পিকারের কাছ থেকে কথা বলবেন প্লিজ? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ এখন শুনতে পাইতেছেন? আমি এখন শুনতে পাচ্ছি কিন্তু খুব আস্তে শুনতে পাচ্ছি। আপনি যখন প্রথমে কথা বলছিলেন ইট ওয়াজ বেটার দ্যান নাও। ওকে। হ্যালো, জি আপনি বলেন ভাইয়া, মাঝখানে থেমে না গিয়ে আপনি যদি একটানা বলতে পারেন তাহলে একটু আমাদের জন্য ভালো হয় প্লিজ। আচ্ছা ভাইয়া, তো এখন মেবি শুনতে পাইতেছেন ভালো করে, তাই তো? ভাই আমি আপনার কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা আপনাকে, আমার মনে হয় যে আমরা ঘটনাটা বুঝতে পেরেছি। আপনি যদি ছোট্ট করে বলে দিতেন তাহলে আমরা শেষ করতাম, কারণ আপনার ম্যাক্সিমাম কথাই আমি বুঝতে পারছি না বা শুনতে পারছি না। হ্যালো ভাইয়া, এখন বুঝতেছেন আমার কথা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো তখন হয়েছে কি, আমার ওই চাচুকে সবাই মিলে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওদিন রাত্রে আপনি ভিডিওটা একটু আবার- কাইন্ডলি অফ করেন, কারণ আমাদের ভিডিও দরকার নাই। আপনি যদি অডিওটা ঠিক মতন করতে পারেন দ্যাট ইজ মোর জি, জি, জি। ইম্পর্টেন্ট। তো এবং আপনি একটু কাছ তখন থেকে বলবেন তখন প্লিজ। জি, তখন আমার চাচুকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তো হয়েছে কি, ওনাকে নিয়ে আসার পরে ওই দিন রাত্রে আবার আমার ওই বড়ব্বা